বিধাতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সৃষ্টি করে চলেছে, তবু মানুষের আশা মেটে না। বলে আমরা নিজেরা মানুষ তৈরি করব। তাই দেবতার সজীব পুতুল খেলার পাশাপাশি নিজের খেলা শুরু হলো পুতুল নিয়ে। সেগুলো মানুষের আপন গড়া মানুষ। তারপরে ছেলেরা বলে গর্ব হলো, তার মানে ভাষায় গড়া মানুষ বানা। গড়ে উঠলো কত রাজপুত্তর, মন্ত্রীর পুত্তর, সুয়ারানী, দুয়ারানী, মৎস্যনারীর উপাখ্যান, আরব্য উপন্যাস, রবিনসন ক্রুসো পৃথিবীর জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে চলল। বুড়োরাও অফিসের ছুটির দিনে বলে মানুষ বানাও। হলো 18 পর্ব মহাভারত প্রস্তুত, আর লেগে গিয়েছেন গল্প বানিয়ে দল দেশে দেশে। এই নাতনির ফরমাসে কিছুদিন থেকে লেগেছি মানুষ গড়ার কাজে। সব খেলার মানুষ, সত্য মিথ্যের কোনো জবাবদিহি নেই। গল্প যে শুনছে তার বয়স 9 বছর, আর যে শোনাচ্ছে সে 70 পেরিয়ে গেছে। অনেক গল্প শুরু হয়েছে এই বলে এক যে ছিল রাজা, আমি শুরু করে দিলুম এক যে আছে মানুষ। তারপরে লোকে যাকে বলে গপ্প, এতে তারও কোনো আঁচ নেই। এই মানুষ ঘোড়ায় চড়ে তেপান্তরের মাঠ পেরিয়ে গেল না। একদিন রাত্রি 10টার পরে এলো আমার ঘরে। আমি বই পড়ছিল, সে বললে দাদা খিদে পেয়েছে। রাজপুত্রের গল্প অনেক শুনেছি, তার কখনোই খিদে পায় না, কিন্তু এর খিদে পেয়ে গেল ঘোড়াতে। শুনে খুশি হলো, কারণ খিদে পাওয়া মানুষের সাথে ভাব করা সহজ। তাকে খুশি করার জন্য গলির মোড়ের থেকে দূরে যেতে হয় না। দেখলাম লোকটা দিব্যি খাবার সব ফরমাস করে, মোর ঘন্ট, লাউ চিংড়ি, কাঁটা চচ্চড়ি। বড় বাজারের মালাইটা পেলে বাটিটা একদম চেঁচে পুচে খায়। সে দেখবার যোগ্য। কোনোদিন সব যায় আইসক্রিমে মজুমদারদের জামাই বাবুর সাথে অনেকটা মেলে। ঝমাঝম বৃষ্টি, বসে বসে ছবি আঁকছি। এইখানকারই মাঠের ছবি। উত্তর দিক বরাবর চলে গেছে রাঙামাটির রাস্তা, দক্ষিণ দিকে পুরো জমি, উঁচু নিচু ঢেউ খেলানো, মাঝে মাঝে ছাকড়া বুনো খেজুর। দূরে দুটো চারটে তাল গাছ আকাশের দিকে যেন কাঙালের মতো চেয়ে। তার পিছনে জমে উঠেছে কালো মেঘ, যেন প্রকাণ্ড নীল একটা বাঘ কোপ পেতে আছে। তখন মাঝ আকাশে উঠে এক লাফে সূর্যটাকে দিবে খাবার। এই বসে বসে বাটিতে রং গুলে তুলি বানিয়ে এইসবই এঁকে চলেছে। এমন সময় দরজায় পড়লো ঠেলা। খুলে দেখি ডাকাত নয়, দৈত্য নয়, কোটালের পুত্তর নয়। সেই রূপ ঠোরবাঙ্গ পেয়ে জল ছড়ছে, ভিজে ময়লা জামা গায়ে লেপটে, কোচার টকায় কাদা, উজ্জু বই কাদার পিন্দি। কি যখন বেরিয়েছিলাম খটখটে রোদ্দুর, মাঝপথে বৃষ্টি আরম্ভ হলো। তোমার বিছানার চাদরটা যদি দাও তাহলে কাপড় ছেড়ে একটু জড়িয়ে বসি। হুকুম পাবার সবুজ হইল না। চট করে খাদের থেকে লখনৌ ছিঁড়ে ঢাকাটা টেনে নিয়ে তাই দিয়ে মাথাটা মুছে কাপড় ছেড়ে সেই গায়ে গায়ে জড়িয়ে বসলো। ভাগ্যিস ওই কাশ্মীরি দামি একটা পাতা ছিল না। দাদা একটা গান শোনাবো। কি করি, ছবি আঁকা বন্ধ করতে হলো। বলো শ্রীকান্ত নরকান্ত কারিরে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবে ভবে। কেমন লাগছে? জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে গলা থাকতে হবে লোকালয় থেকে দূরে বসে, তারপর বুঝে নেবেন চিত্রগুপ্ত, যদি হইতে পারে। উপে দিদি তো হিন্দুস্তানি ওস্তাদের কাছে গান শেখে, সেইখানে আমরা বুঝিয়ে দিলে কেমন হয়? উপে দিদিকে যদি রাজি বাঁধতে পারো তাহলে কথাই নেই। উপে দিদিকে আমি কোনোদিন ভয় করি। তাকে কেউ ভয় করে এতে উপে দিদি ভারী খুশি। যেমন খুশি হয় জগতের দোর্দণ্ড প্রতাপের দল। ভয় পেলে খুশি হয় দোর্দণ্ড প্রতাপের দল। ভয় নেই, আমি তাকে কিছু বলবো না। তোমাকে ভয় কেনা করে? দুবেলা দুবাটি করে দুধ খাও, গায়ে কিরকম জোর। মনে আছে তো তোমার হাতে লাঠি রেখে সেই বাঘটা একেবারে লেজ গুটিয়ে নুটুপিসির বিছানার নিচে গিয়ে লুকিয়েছিল? আর সে ভালুকটা, সে তো পালাতে গিয়ে পড়ে গেছিল নাবার বারে স্নানের জলে টবের মধ্যে। এই যে মানুষটার ইতিহাস গড়ে উঠেছিল আমার একলা হাতে, এখন থেকে পুপেও তাদের যেখানে সেখানে জোড়া দিতে লাগলো। আমি যদি বা বলি, একদিন বেলা 3টের সময় সে এসেছিল আমার কাছে দাড়ি কামাবার খুঁড় চেয়ে নিতে, আর নিতে খালি বিস্কুটের টিন। পুপে খবর দেয়, সে আমার কাছে এসে নিয়ে গেছে পশম বলবার কুরুশ কাটি। সে আমায় বললে দিদির জ্বর, ডাক্তার ডাকতে হবে। আর আমায় বললে বিড়ালের আঁচড়ে ওর টমি কুকুরের নাক ছড়ে গেছে। রে গরুর গাড়ির পিছন দিকে চড়ে বসেছিল, তাই নিয়ে গাড়োয়ানের সঙ্গে ভীষণ ঝগড়া হয়।
আমি একদিন গরুর গাড়ি চড়বো। চড়বে চড়বে, সে তো কতটা পা পিছলে পড়েছিল। তারপর পায়ে লেগে বামুন ঠাকুরনের মাটির ঘোড়া ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ আমায় বলছিল নতুন ঘোড়া কিনতে হবে। সে বলল মোহনবাগানের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল, পকেট থেকে একে 3.5 আনা পয়সা তুলে নিয়েছিল, ফেরার পথে আর সন্দেশ কেনা হয়নি। আর আমায় দুপুরবেলা সে বললো চুপি চুপি মায়ের আলমারি থেকে পাকপ্রণালী বইটা বের করে দিতে। তার বন্ধু সুধাকান্ত বাবু মোচার ঘন্ট রান্না করা শিখবে। ওর এক বন্ধু আছে হিরো চৌধুরী, তার কাছে গিয়ে কুচো চিংড়ি ভাজা আর আলুর দম ফরমাশ করে। আমার কাছে সুবাসিত নারকেল তেল চেয়ে নিয়ে কেন ডাক পড়ে যাচ্ছে, ভয় ধরেছে। সে দিনদার কাছে গান শুনতে গিয়েছিল, দিনদা তখন তাকে ঠাসা দিয়ে ঘুমোচ্ছিল। এই যে আমাদের এক যে আছে মানুষ, তার একটা নাম নিশ্চয়ই আছে, কিন্তু সে কেবল আমরা দুজনেই জানি, আর কাউকে বলা বারণ। এক যে ছিল রাজা, তারও নাম নেই, রাজপুত্র, তারও নাম নেই। আর রাজকন্যা যার চুল লুটিয়ে পড়ে মাটিতে, যার হাসিতে মানিক, চোখের জলে মুক্ত, তার নামও কেউ জানে না। ওরা নাম জাদা নয়, অথচ ঘরে ঘরে ওদের খ্যাতি। ওরা নাম জাদা নয়, অথচ ঘরে ঘরে ওদের খ্যাতি। এই যে আমাদের মানুষটি, একে আমরা শুধু বলি সে। আমি আর তুমি বাদে সবাই তো সে। আমি আর তুমি বাদে সবাই তো সে। বাইরের লোক কেউ নাম জিজ্ঞেস করলে আমরা দুজনে মুখ চাওয়াচাওয়ি করে হাসি। আন্দাজ করে বলো দেখি, ও দিয়ে আরম্ভ। কেউ বলে প্রিয়নাথ, কেউ বলে পঞ্চানন, 5 কড়ি, পীতাম্বর, পরেশ, পিটার্স, প্রেসকট, বক্স। ডিয়ারগান। তো রাজপুত্র নয়, এ হলো মানুষ। এ খায় দায় ঘুমোয়, অফিসে যায়, সিনেমা দেখবারও শখ আছে। দিনের পর দিন যা সবাই করছে, এইটাই তার গল্প। মনের মধ্যে মানুষটিকে যদি স্পষ্ট করে গড়ে তোলো, তাহলে দেখতে পাবে এ যখন দোকানে রোয়াকে বসে রসগোল্লা খায়, আর তার রস ঠোঙার ছিদ্র দিয়ে গড়িয়ে পড়ে তার ধুতিতে, সেইটাই গপ্প। তারপরে পরে সে ট্রামে চড়ে বসলো, হঠাৎ জ্ঞান হলো পয়সা নেই, টক করে লাফিয়ে পড়লো। তারপরে তারপরে এইরকমই আরো কত কি, বহু বাজার থেকে বড় বাজার, বড় বাজার থেকে নিমতলা। যা সৃষ্টি ছাড়া, বড় বাজারে বহু বাজারে, এমনকি নিমতলাতেও যার গতি নেই, তা নিয়ে কি গল্প হয় না? যদি হয় তাহলেই হয়, না হলে হয়ই না। হোক তবে হোক না, একেবারে যা ইচ্ছে তাই। পাহাড় নেই, মনু নেই, মানে নেই, মোদা নেই, এমন একটা কিছু। দাদা শুরু করে দাও, আমার নাম নিয়ে যা খুশি চালিয়ে দিতে পারো, ফৌজদারি করবো না। শুরু হোক তবে গল্প, কুম্ভ মেলা থেকেই তাহলে। কুম্ভ মেলা থেকেই তাহলে। কাঁচরাপাড়ার কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে গিয়ে কুমিরে ধরলো আমার টিকিট টাকা। সেটা গেল তলিয়ে, মোটা ছেঁড়া মানব দেহের বাকি অংশটুকু উঠে এলুম ডাঙায়। তারপরে নোহারি জাহাজে ডুবুরি ঘোড়া, পুরো 7 মাস পা ঘেটে ওই ওটা 6টা চুল বাঁধে বাকি টিকিট উদ্ধার করে এনেছে। বকশিসও পেয়েছে একটা নেই, পুরো 3.25 টাকা। তারপরে নীলমণি ডাক্তারের পায়ে ধরে গিয়ে বললুম, তোমার ডাক্তার বাবু, মরণদের টিকাটা জোড়া লাগিয়ে দিন, তেলোর কাছে পোশাকটি ফুল বাঁধতে পারছি না যে। সন্ন্যাসী প্রদত্ত বজ্রজ্যোতি মলম দিয়ে টিকিখানা জোড়া দিতেই সেটা একবারে মরিয়া হয়ে বেড়ে চলেছে, অপুরাণ এক কেঁচোর মতো। পাগড়ি পরলে পাগড়ি ফুলে যায় বেলুনের মতো। বিছানার বালিশের কাছে চূড়া তৈরি হতে থাকে দৈত্যপুরী ব্যাঙের ছাতার মতো। মাথা মাইনে দিয়ে নাপিত রাখতে হয়েছে, পরে পরে মোহাম্মদ আলু চাচিয়ে নিতে হচ্ছে। তারপরে মেডিকেল কলেজের সার্জন জেনারেল হাতে আস্তিন গুটিয়ে বসেছিলেন। ওনার ভারিজে মাথার ওই জায়গাটিতে স্ক্রু দিয়ে ফুটো করে তাতে রাবারে চিপি এঁটে গালা লাগিয়ে একদম সিলমোহর করে দেবে। ইহকালে পরকালে সেখান দিয়ে আর টিকি বাজাতে পারবে না। চিকিৎসাটা শেষে কি না ইহকাল থেকে পরকালে গিয়ে ঠেকবে, এই আশঙ্কা রাখছি বলুন। আমাদের এই সে মিথ্যে কথা বানাতে একেবারে অপ্রতিদ্বন্দ্বী প্রতিভা। আমার আজগুবি গল্পের এমন উত্তর সাধক ওস্তাদ বহু ভাগ্যে জুটেছে। মাঝে মাঝে পুপি দিদির কাছে এনে একে হাজির করি। খুশি হয়ে পুপি দিদির বড় বড় চোখ আরো বড় বড় হয়ে ওঠে। বাজার থেকে এনে তাকে গরম জিলিপি খাইয়ে দেয়। লোকটা
অসম্ভব জিলিপি খেতে ভালোবাসে, আর ভালোবাসে শিকদার পাড়া সেই গলির চমচম। উমেদিকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? কোন নগরে? প্রশ্ন চিহ্নের গলিতে। এইখানে একটা কথা বলে রাখি, নইলে অধর্ম হবে। যারা তাকে চাক্ষুষ দেখেছে তারা জানে লোকটা সুপুরুষ, চেহারা সুগম্ভীর, রাত্রিরে যেমন তারার আলোর ছড়াছড়ি, ওর গাম্ভীর্য তেমনি চাপা হাসিতে ভরা। ও পয়লা নম্বরের মানুষ, তাই ওর ঠাট্টা মস্করায় ওকে জখম করা যায় না। আমি ওকে বোকার মতো সাজাতে মজা পাই, কেননা ও আমার চেয়ে বুদ্ধিমান। উপেদিদি কোথায়? উপেদিদি গেছে দার্জিলিং এ। আমাকেও দার্জিলিং পাঠাও। কেন? পুরুষ মানুষ, বেকার বসে আছি, আত্মীয় স্বজন যে ভারী নিন্দে করছে। কি কাজ করবে বলো? উপেদিদির খেলার রান্নার জন্য খবরের কাগজ কুচি কুচি করে দেবো। এত মেহনত চলবে না, একটু চুপ করে বসো। আমি এখন হুহাও দ্বীপের ইতিহাস নিই। মুহাও নামটা শোনাচ্ছে ভালো দাদা, ওটা তোমার থেকে আমার কলমেই মানাতো বেশ। বিষয়টা একটু আমেজ দিতে পারো কি? ঠাট্টা নয়, বিষয়টা গম্ভীর। কলেজে পাঠ্য হওয়ার আশা রাখি। একদল বৈজ্ঞানিক ওই শূন্য দ্বীপে বসতি বেঁধেছে, খুব কঠিন পরীক্ষায় প্রবৃত্ত। একটু বুঝিয়ে বলো, কি করছেন তারা? হালনিয়মে চাষ করছেন বুঝি? একেবারেই উল্টো, চাষের সম্পর্ক নেই। আহারের কি ব্যবস্থা? একেবারেই বন্ধ। প্রাণটা? এই চিন্তাটাই তো সবচেয়ে তুচ্ছ। ওরা বলেন এই জফর যন্ত্রটার মতো পেঁচাও জিনিস আর নেই। এই পাপ যন্ত্রের বিরুদ্ধে ওদের সত্যাগ্রহ, যুদ্ধ বিগ্রহ, যত চুরি ডাকাতি, যত রোগ, সবের মূল কারণের নারীতে নারীতে। দাদা, কথাটা সত্য হলো হজম করা শক্ত। তোমার পক্ষে শক্ত, কিন্তু ওরা হলেন বৈজ্ঞানিক। পেট গেছে চুপসে, পাপ যন্ত্রটা উপড়ে ফেলেছেন। আহার বন্ধ, নস্য নিচ্ছেন কেবল। নাক দিয়ে বসটাই নিচ্ছেন হাওয়ায় শুষে। কিছু পৌঁছাচ্ছে ভেতরে, কিছু হাঁচতে হাঁচতে বেরিয়ে যাচ্ছে। দুই কাজ একসাথেই হচ্ছে, পেটটা সাফও হচ্ছে, ভর্তিও হচ্ছে। আশ্চর্য কৌশল। ফলে যাতা বসিয়েছে বুঝি? হাঁস, মুরগি, ভেড়া, পাটা, আলু, পটল সব একসঙ্গে পিষে শুকিয়ে ভর্তি করছে ডিমের মধ্যে। না না, বাকযন্ত্র আর কসাইখানা এই দুই সংসার থেকে লোপ করা চাই। পেটের দায়, বিল চোকানোর লেখা দুই খুঁজবে। জগতে চিরকালের মতো শান্তি স্থাপনের একটা উপায়। আচ্ছা, জীবনকে উদ্ভিদের সবুজ অংশ যে প্রাণের গোড়াকার পদার্থ, এটা জানো তো? দুই পান পণ্ডিতের দল ঘাসের থেকে সবুজ সার বার করে তা সূর্যের বেগনি পেরোনো আলোকে শুকিয়ে মুঠো মুঠো নাকে ধরেছে। সকালবেলা রান্নাকে, মধ্যাহ্নে বানাকে, আর সায়ান্নে দুই নাকে এক। সেইটাই বড় ভোজ। ওদের সমবেত হাজির শব্দে চমকে উঠে পশু পক্ষীরা সাত প্রিয় সমুদ্র পার হয়ে যায়। শোনাচ্ছে ভালো। অনেকদিন বেকার আছি দাদা, পাকযন্ত্রটা পণ্যে হয়ে উঠেছে। তোমার ওই নকশাটার দালালি করতে পারি যদি নিউ মার্কেটে। অল্প কিছু বাধা পড়েছে, সে কথা পরে বলবো। ওদের আরো একটা মত আছে। ওরা বলেন মানুষ খাড়া হয়ে চলে বলে ওদের হৃদযন্ত্র আর পাকযন্ত্র ঝুলে ঝুলে মরছে। লাখো লাখো বছর ধরে অস্বাভাবিক অত্যাচার চলছে, তার জরিমানা দিতে হচ্ছে আলো ক্ষয় করে। তোলায় আমার হৃদযন্ত্র নিয়ে মরছে নরনারী। চতুষ্পদের কোনো বালাই নেই। বুঝলুম, কিন্তু উপায়? ওরা বলেন প্রকৃতির মূল মতলবটা শিখে নিতে হবে শিশুদের কাছে। ওই দ্বীপের সবচেয়ে উঁচু যে পাহাড়, সেখানে শিলালিপিতে অধ্যাপক খুদে রেখেছে, সবাই মিলে হামাগুড়ি দাও, ফিরে এসো চতুষ্পদী চালে, যদি দীর্ঘকাল ধরনীর সঙ্গে সম্পর্ক রাখতে চাও। সবাই মিলে হামাগুড়ি দাও, ফিরে এসো চতুষ্পদী চালে, যদি দীর্ঘকাল ধরনীর সঙ্গে সম্পর্ক রাখতে চাও। সাবাস, আরো কিছু বাকি আছে বোধহয়। আছে বই কি। ওরা বলেন কথা পাওয়াটা মানুষের বানানো, ওটা প্রকৃতি দত্ত নয়। দেখ, রোজকার শ্বাসের ভয় হয়, আর এই শ্বাস হয়ে আয়ু হয়। ওরাতে এই কথাটা আবিষ্কার করেছিল বানর। তাই ত্রেতা যুগের হনুমান আজও বেঁচে আছে। ওরা নিরালায় বসে সেই বিশুদ্ধ আদিম বুদ্ধির অনুসরণ করছে। নিচের দিকে তাকিয়ে সবাই একেবারে চুপ। সমগ্র দ্বীপটাতে নাক দিয়ে কেবলই হাঁচির শব্দ, মুখ দিয়ে কোনো শব্দ নেই। কিছু টাকা আমাকে ধার দাও, দোহাই তোমার। ওই উহাও দ্বীপে যেতে হবে মনে হচ্ছে। এত বড় নতুন মজাটা নতুন আর পুরনো হতে পেল কই? হাঁচতে হাঁচতে বসতিটা বেবাক ফাঁক হয়ে গেছে। এখন কেবল পড়ে আছে সবুজ জ্বালা জ্বালা লস্যি। ব্যবহার করবার মতো নাক আর বাকি নেই। এ তোমার আলাঘোড়ায় পালানো বিজ্ঞানের ঠাট্টার পক্ষে ওটা বাড়াবাড়ি শোনাচ্ছে।
এই হুহাও দ্বীপের ইতিহাস বানিয়ে তুমি কুমের দিকে তাক লাগিয়ে দিতে চাও? ঠিক করেছিলে তোমার এই অভাগা সেনা বলাকে বৈজ্ঞানিক সাজিয়ে সারা দ্বীপময় হাঁচিয়ে হাঁচিয়ে মারবে। উপেন্দ্রী, গল্পটা তোমার পছন্দ হয়েছে? দিয়েছি গল্প, যা আছে তাই। এ কি সম্ভব? নসিনে কি কখনো পেট ভরে? গোড়াতে পেটটাকে যে সরিয়ে দিয়েছে। ও তাই বুঝি, কিন্তু কথা না বলে কি বাঁচা যায়? ওদের সবচেয়ে বড় পণ্ডিত সূর্য পাতায় লিখে লিখে দ্বীপময় প্রচার করেছেন, কথা বলেই মানুষ মরে। তিনি সংখ্যা গণনায় প্রমাণ করে দিয়েছে, যারা কথা বলতো তারা সবাই মরেছে। আচ্ছা ওবারা, তারা কথা বলে মরেনি, তারা কেউ বা মরেছে পেটের অসুখে, কেউ বা কাশি সর্দিতে। আচ্ছা দাদা মশাই, তোমার কি মত? আমার মত, কেউ বা মরে কথা বলে, কেউ বা মরে না বলে। কেউ বা মরে কথা বলে, কেউ বা মরে না বলে। কেউ বা মরে কথা বলে, কেউ বা মরে না বলে। কেউ বা মরে কথা বলে, কেউ বা মরে না বলে। কেউ বা মরে কথা বলে, কেউ বা মরে না বলে। বা মরে কথা বলে, কেউ বা মরে না বলে। কেউ বা মরে কথা বলে, কেউ বা মরে না বলে। শিবাসদন সমিতির একটা রিপোর্ট পাঠিয়েছে আমাদের সেইটা পাঠ করি শোনো। কিসের রিপোর্ট? শোনোই না আগে। একদিন সন্ধ্যাবেলায় মাঠে বসে গায়ে হাওয়া লাগাচ্ছি, এমন সময় শেয়াল এসে বললে, দাদা তুমি নিজের বাচ্চা বাচ্চাদের মানুষ করতে দেখেছো, আমি কি দোষ করেছি? জিজ্ঞাসা করলেন, কি করতে হবে শুনি? না হয় হলো পশু, তা বলে কি উদ্ধার নেই? পণ করেছি তোমার কাছেই মানুষ হব। শুনে মনে ভাবলুম সৎকার্য বটে। জিজ্ঞাসা করলুম, তা তোমার এখন মতলব হলো কেন? যদি মানুষ হতে পারি, শিয়াল সমাজে আমার নাম হবে, আমায় পুজো করবে ওরা। বেশ কথা। বন্ধুদের খবর দেওয়া গেল, তারা খুব খুশি। বললে, একটা কাজের মতো কাজ বটে, পৃথিবীর উপকার হবে। কজনে মিলে একটা সভা করলুম, তার নাম দেওয়া গেল শিবাসদন সমিতি। শিবাসদন সমিতি। পাড়ায় আছে অনেক কালের একটা পৌরচণ্ডী মণ্ডপ, সেখানে রোজ রাত্রি 9টার পরে শিয়াল মানুষ করার পুণ্য কর্মে লাগা গেল। বুঝছো, জ্ঞাতিরা তোমাকে কি নামে ডাকে? হো হো। ছি ছি, এ তো চলবে না। মানুষ হতে চাও, প্রথমে নাম বদলাতে হবে, তারপরে রূপ। আজ থেকে তোমার নাম হলো শিবরাম। শিবরাম। আচ্ছা, কিন্তু মুখ দেখে বোঝা গেল হো নামটা তার যেরকম মিষ্টি লাগে, শিবরাম তেমন লাগলো না। বাইরে মানুষ হতেই হবে। প্রথম কাজ হলো তাকে দুপায়ে দাঁড় করানো। অনেক দিন লাগলো, বহু কষ্টে নড়বড় করতে করতে চলে, থেকে থেকে পড়ে যায়। 6 মাস গেল দেহটাকে কোনো মতে খাড়া রাখতে। অবশেষে আমাদের সভাপতি গৌর গোসাই বললেন, শিবরাম, এইবার আয়নায় তোমার দ্বিপদী ছন্দের মূর্তিখানা দেখো দেখি, পছন্দ হয় কিনা। গোসাইজি, এখনো তো তোমার সঙ্গে চেহারা মিল হচ্ছে না। সোজা হলে কি হলো, মানুষ হওয়া এত সহজ নয়। বলি, লেজটা যাবে কোথায়? তার মায়া কি ত্যাগ করতে পারো? শিবরামের মুখ গেল শুকিয়ে। শিয়ালপাড়ায় 10-20 গায়ের মধ্যে ওর লেজ ছিল বিখ্যাত। সাধারণ শিয়ালরা ওর নাম দিয়েছিল খাসালেজুরি। খাসালেজুরি। যারা শিয়ালি সংস্কৃত জানতো, তারা সেই ভাষায় ওকে বলতো সুলোমলাঙ্গুলি। সুলোমলাঙ্গুলি। 2 দিন গেল ওর ভাবতে, 3 রাত্রি ওর ঘুম হলো না। শেষকালে বৃহস্পতিবার এসে বললে, রাজি। পাটকিলে রঙের ঝাঁকড়া রোয়াওয়ালা লেজটা গেল কাটা, একেবারে গোড়া ঘেঁষে। পশুরের মুক্তি, লেজ বন্ধনের মায়া ওর এতদিনে কেটে গেল। ধন্য ধন্য। সেদিন ওর আহারে রুচি রইল না। সমস্ত রাত সে কাটা লেজের স্বপ্ন দেখলেন। পরদিন শিবরাম সবাই এসে হাজির। গোসাইজি বললেন, কেমন হে শিবু, দেহখানা হালকা বোধ হচ্ছে তো? আগে খুবই হালকা, কিন্তু মন বলছে লেজ গেল। তবু মানুষের সঙ্গে বর্ণ ভেদ তো খুঁজলো না। রং মিলিয়ে সমান না হতে চাও যদি, তবে রং উঠিয়ে ফেলো। দিনু নাপিত এলো। 5 দিন লাগলো খুর বুলিয়ে বুলিয়ে লোমগুলো থেকে ফেলতে। রূপ যেটা ফুটে উঠলো, তা দেখে সভ্যেরা সবাই চুপ করে গেল। মশাই, আপনারা কোনো কথা বল না কেন? আমরা নিজের কীর্তিতে অবাক। শিবরাম মনে শান্তি পেল। কাটা লেজ
ও চাচার ওয়ার সব ভুলে গেল। শিবরাম আর নয়, সভা বন্ধ হলো। শিবরাম আর নয়, সভা বন্ধ হলো। এখন 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 আমার কাজ হবে সমগ্র শেয়াল সমাজকে অবাক করা। এদিকে শিবরামের পিসি খেকিনি কেঁদে কেঁদে মরে। গায়ের মোড়ল হুকুলকে গিয়ে বললে, মোড়ল মশাই, আজ 1 বছরের উপর হতে চললো, আমার হৌকে দেখি না কেন? এই বাঘ ভালুকের হাতে পড়লো না তো? বাঘ ভালুকে ভয় কিসে? ভয় এই মানুষ জানোয়ারটাকে, হয়তো তাদের ফাঁদে পড়েছে। ভূত পড়ে গেল। ঘুরতে ঘুরতে ভলেন্টিয়ারের দল এলো সেই চণ্ডী মণ্ডপের বাঁশবনে। ডাক দিলে, হুক্কা হুয়া! শিবরামের বুকের মধ্যে ধড়ফড় করে উঠলো। একবার গলা ছেড়ে ওই একতার মধ্যে যোগ দিতে ইচ্ছা হলো। বহু কষ্টে চেপে গেল। দ্বিতীয় প্রহরে বাঁশবনে আবার ডাক উঠলো, হুক্কা হুয়া! তৃতীয় প্রহরে ওরা আবার যখন ডাক ছাড়লে, হুক্কা হুয়া! হুক্কা হুয়া! ওই তো ওই গলা শুনি। তোমরা একবার হাত দাও তো। হো! শিবরাম! হো! শিবরাম! হো! হুকুই হইও হু হু প্রভৃতি বড় বড় শেয়াবির আপন আপন গর্তের ভিতরে গিয়ে ঢুকলো। সমস্ত শেয়াল সমাজ স্তম্ভিত। তারপর 6 মাস গেল। শেষ খবর পাওয়া গেছে, শিবরাম সারা রাত হেঁকে হেঁকে বেড়াচ্ছে। আমার লেজ কই? আমার লেজ কই? মশাইয়ের শোবার ঘরের সামনে রোয়াকে বসে ঊর্ধ্ব দিকে মুখ তুলে বলে, আমার লেজ ফিরে দাও। মশাই দরজা খুলতে সাহস করে না, ভয় পায়। পাশে তাকে খেপা শেয়ালে কামড়ায়। শিয়াল কাটার বনে যেখানে শিবরামের বাড়ি, সেখানে ওর যাওয়া বন্ধ। জ্ঞাতিরা ওকে দূর থেকে দেখলে হয় পালায়, নয় খেঁচিয়ে কামড়াতে আসে। ভাঙা চণ্ডী মণ্ডপে থাকে। সেখানে একজোড়া পেঁচা ছাড়া আর অন্য কোনো প্রাণী নেই। হাদু, গোবর, বেচি, ভেড়ি প্রভৃতি বড় বড় ডান পিঠে ছেলেরাও ভূতের ভয় সেখানকার জঙ্গলে কলম চাপাতে চায় না। শিয়ালি ভাষায় শিয়াল একটা ছড়া লিখেছে, তার আরম্ভটা এইরকম, ওরে লেজ, হারা লেজ, চোখে দেখে ধোয়া, মুখ মরে গেল ফেটে, হুক্কা হুয়া হুয়া, হুক্কা হুয়া হুয়া। কি অন্যায়, ভারী অন্যায়। আচ্ছা দাদা মশাই, ওর মাসি ওকে নেবে না ঘরে? তুমি ভেবো না, ওর গায়ের রোয়াগুলি আবার উঠুক, তখন ওকে চিনতে পারবে। কিন্তু ওর লেজ হয়তো লাঙ্গুলান্ত ঘৃত পাওয়া যেতে পারে কবিরাজ মশাইয়ের ঘরে। আমি খোঁজ নেব। রাগ করো না দাদা, হক কথা বলবো। তোমারও শোধনের দরকার হয়েছে। বিয়াদব কোথাকার, আমার আবার কিসের শোধন রে? তোমার এই বুড়ো মেয়ের শোধন। বয়স তো কম হলো না, তবু তো ছেলে মানুষের টাকা হতে পারবে না। এই যে রিপোর্টটা পড়ে শোনালে, ওটা তো আগাগোড়া ব্যঙ্গ। প্রবীণ বয়সের জ্যাঠামি। দেখলে না উপদিদির মুখ কিরকম গম্ভীর। বুদ্ধির মাত্রাটা একটু কমাতে যদি না পারো, তাহলে গল্প বলা ছেড়ে দাও। বুদ্ধির ছাঁচে তোমার রস যাচ্ছে শুকিয়ে। মজা করছো মনে করো, কিন্তু তোমার কথা গায়ে ঠেকলে ছামার মতো লাগে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। কোথায়? ওই লাট সাহেবের বাড়ি। লাট সাহেব তোমাকে ডাকেন নাকি? না, মানে ডাকেন না, কিন্তু ডাকলে ভালো করতেন। ভালো কিসে? তাহলে বুঝতে পারতেন, ওরা যাদের কাছে খবর পেয়ে থাকেন, আমি তাদের চেয়েও খবর বানাতে ওস্তাদ। কোন রায় বাহাদুর বা রায় বাহাদুরের নিউজ চ্যানেল আমার সঙ্গে পাল্লা দিতে পারবে না, সেটা তুমিও জানো। সে জানি, কিন্তু তুমি আজকাল আমাকে নিয়ে যা করো। অসম্ভব গল্পেরই যে ফরমাস। তো হোক না অসম্ভব, তারও তো একটা বাঁধনই থাকা চাই। এলোমেলো অসম্ভব তো যে সে বানাবো। তোমার অসম্ভবের একটা নমুনা দাও তো। আচ্ছা বলছো, স্মৃতিরত্ন মশাই মোহনবাগানের হয়ে গোলকিপারি করে ক্যালকাটার কাছে একে একে 5 গোল খেলে। গোল! 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 কেউ তার পেট ভরলো না, উল্টো হলো। পেট চোঁচো করতে লাগলো। সামনে পেলে নকটার্নালি মনুমেন্ট। নিচ থেকে চাটতে চাটতে একেবারে চূড়ো অব্দি দিলেন চেটে। পাশে সেনেট হলে বদরুদ্দিন মিয়া বসে জুতো সেলাই করছিল। সে হা করে দৌড়ে এলো, বললে, আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে এত বড় জিনিসটা কেটে করে দিলেন? তবা তবা, থু 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 বলে 3 বার মনুমেন্টের গায়ে থুতু ফেলে মিয়া সাহেব গেলেন স্টেটম্যান অফিসে খবর দিতে। এদিকে স্মৃতিরত্ন মশাইয়ের চৈতন্য হলো, মুখটা তার অশুদ্ধ হয়েছে। তিনি গেলেন মিউজিয়ামের দারোয়ানের কাছে, গিয়ে বললেন, পারেজি তুমিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, একটা অনুরোধ রাখতে হবে। পারেজি দাড়ি চুমড়িয়ে নিয়ে সেলাম করে বললেন, ক্ষমা করতে হো, মুসিবুল্লাহ,
বড় শক্ত প্রশ্ন, সাংঘকারিকা মিলিয়ে দেখে কাল জবাব দিয়ে যাব। আজ আমার মুখ অশুদ্ধ, আমি মনোমেন্ট জেনেছি কিনা। পারেজি দেশলাই দিয়ে বর্মাচুরুর ধরালে, দুটান টেনে বললে, তাহলে এক্ষুনি খুলুন ওয়েবস্টার ডিকশনারি, দেখুন বিধান কি। তাহলে তো ঘাট পাড়ায় যেতে হয়, সে করে হবে। আপাতত তোমার এই পিতলে বাঁধানো ডান্ডাখানা চাই। কেন, ঠান্ডায় কি কাজ? চোখে কয়লার গুলি পড়েছে বুঝি? তুমি কেমন করে খবর পেলে? সে তো পড়েছিল পরশুদিন। ছুটতে হয়েছিল উল্টো ডিঙিতে যকৃত বিকৃতির বড় ডাক্তার ম্যাকার্টনি সাহেবের কাছে। তিনি নারকেল ডাঙ্গা থেকে শাবলা নিয়ে সাফ করে দিলেন। তা ডান্ডায় তোমার কাজ কি? দাঁতন করতে হবে। ও তাই বলো। আমি বলি নাকে কাটি গুজে হয়তো আবার হাসবে, তাহলে তো আবার গঙ্গা জলকে শোধন করতে হতো। অনেক হয়েছে, এবারে ভালো। বেশ ভালো কথা, কিন্তু লাট সাহেবের বাড়ি যাওয়া বলতে কি বোঝায়? বোঝায় তুমি বিদায় নিলেই আমি ছুটি পাই। ওই একবার বসলে তো উঠতে চাও না, তাই তুমি যাও। অনুরোধটা সামান্য ঘুরিয়ে করতে হলো। ভালো কথা, আমি চললাম। উপে দিদি গেছিল সার্কাস দেখতে। সার্কাস থেকে ফিরে এসে উপে দিদির মনটা যেন বাঘের বাসা হয়ে উঠল। বাঘের সঙ্গে, বাঘের মাসির সঙ্গে তার সর্বদাই আলাপ চলছে। কেউ যখন ঘরে থাকে না, তখন ওদের মজলিস জমে। দাদা মশাই, একজন ভালো নাপিত দরকার, কোথায় পাওয়া যায় বলতো? নাপিতের কি দরকার? বাঘ আমাকে খুব করে ধরেছে, খোঁচা খোঁচা হয়ে উঠেছে ওর গোপ, ও কামাতে চায়। কিন্তু গোপ কামানোর কথা ওর মনে এলো কি করে? চা খেয়ে বাবার পেয়ালায় যে তলানিটুকু থাকে, সেটুকু আমি বাঘকে খেতে দিই। তাই খেতে এসে ও সেদিন দেখতে পেয়েছিল পাঁচু বাবুকে। ওর বিশ্বাস, মুখ কামালে ওর মুখখানা দেখাবে ঠিক পাঁচু বাবুরই মতো। সেটা নিতান্ত অন্যায় ভাবেনি, কিন্তু একটু মুশকিল আছে যে কামানোর শুরুতে যদি নাপিতকে শেষ করে ফেলে, তাহলে তো কামানো শেষ হবেই না। জানো দাদা মশাই, বাগড়ারা কখনো নাপিতকে খায় না। বলো কি? কেন বলো তো? খেলে ওদের পাপ হয়। ও, তাহলে তো ভয় নেই। চৌরঙ্গিতে সাহেব নাপিতের দোকানে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ভারী মজা হবে। সাহেবের মাংস নিশ্চয় খাবে না, ঘেন্না করবে। খেলে গঙ্গা স্নান করতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে বাঘের যে তো বাজ বিচার, তা তুমি জানলে কি করে দিদি? আমি সব জানি। আমি বুঝি না। কি জানো বলো তো? ওরা কখনো চাষি পরিবর্তন মাংস খায় না, বিশেষত যারা গঙ্গার পশ্চিম পারে থাকে। শাস্ত্রে বারণ। আর যারা পুপারা থাকে, তারা যদি জেলে কৈবর্ত হয়, সে অতি পবিত্র মাংস। এটা খাবার নিয়ম বা থাবা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। মা খাওয়া কেন? ওইটাই হচ্ছে শুদ্ধ নেই। পন্ডিতরা রামথাবাকে নোংরা বলেন। একটা কথা জেনে রাখো দিদি, নাপতিনীদের পরে ওদের ভারী ঘেন্না। নাপতিনীরা যে মেয়েদের পায়ে আলতা লাগায়, তা লাগাবে বাবা। সাধু বাঘেরা বলে আলতাটা রক্তের ঘাম, ওটা ছিঁড়ে কামড়ে আঁচড়ে চিবিয়ে বের করে রক্ত নয়, ওটা মিথ্যাচার। এমন বড় কপটাচরণকে ওরা ভারী নিন্দে করে। আর বাঘ ঠুকেছিল পাগড়িওয়ালার, সেখানে প্রেজেন্টটা বলেছিল বাংলায়। এই দেখে তাকে রক্ত মনে করে বাঘ তো মহা খুশি হয়ে মুগ্ধ বলে তার মধ্যে ছিল একেবারে আরো বাঘের দাড়ি, গোপ, দুই গাল টকটকে লাল হয়ে উঠলো। নিবের মনে, যেখানে বাড়িতে পুরুত পাড়া মুশমারা গ্রামে, সেইখানে আচার্য শিরোমণি ও যেতেই বলল, এ কি কাণ্ড, তোমার সমস্ত মুখ লাল কেন? ও তো লজ্জায় পড়ে মিথ্যে কথা বললো। গন্ডার মেরে তার রক্ত খেয়ে এসেছি, ধরা পড়ে গেল মিথ্যে। পণ্ডিতজি বললে, মুখে তো রক্তের চিহ্ন দেখি নে, মুখে তো রক্তের গন্ধ নেই। সবাই বলে উঠলো, ছি, 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 ছি। এ তো রক্তও নয়, পিত্তও নয়, গুজও নয়, মজ্জাও নয়। নিশ্চয় মানুষের পাড়ায় গিয়ে এমন একটা রক্ত খেয়েছে যা নিরামিষ রক্ত, যা অশুচি। পঞ্চায়েত বসে গেল। কামড় বিশারদ মশাই হুঙ্কার দিয়ে বললে, প্রায়শ্চিত্ত করে চাই। করতেই হলো। যদি না করতো সর্বনাশ। ও যে পাঁচটা মেয়ের বাপ, বড় বড় খরনখিনীদের মরিদানের বয়স হয়ে এসেছে। পেটের তলায় লেজ গুটিয়ে 7 গন্ডা মাস পণ দিতে চাইলেও বর জুটবে না। এর থেকেও ভয়ঙ্কর শাস্তি আছে। কি বলে? শ্রাদ্ধ করবার জন্য পুরুত পাওয়া যাবে না। শেষকালে হয়তো ওই বেত জঙ্গল গা থেকে
নিকড়ে বেঘ পুরুত আনতে হবে। সে ভারী লজ্জা, 7 পুরুষের মাথা হেঁট। শ্রাদ্ধ নাই বা হলো, শোনো একবার, বাঘের ভূত যে না খেয়ে মরবে। সে তো মরেইছে, আবার কি করে মরবে? সেই তো আরো বিপদ। না খেয়ে মরা ভালো, কিন্তু মরে না খেয়ে বেঁচে থাকা যে ভীষণ দুর্গ্রহ। ইংরেজদের ভূত তাহলে খেতে পায় কি করে? তারা বেঁচে থাকতে যা খেয়েছে তাতেই তাদের 7 জন্ম অমনি চলে যায়। আমরা যা খাই তাতে বৈতরণী পার হবার অনেক আগেই পেট চোঁ চোঁ করে ওঠে। বেশ বেশ, তারপর বলো প্রায়শ্চিত্ত কেমন হলো? ভাববিদ্যে বাচস্পতি মশাই বিধান দিলেন যে বাঘাচণ্ডীতলার দক্ষিণ পশ্চিম করে কৃষ্ণ পঞ্চমী তিথি থেকে শুরু করে অমাবস্যার 2.5 প্রহর রাত পর্যন্ত ওকে কেবল ফ্যাট শিয়ালির ঘাড়ের মাংস খেয়ে থাকতো। তাও হয় ওর বিস্তুত বোন কিংবা মাস্তুত ছেলের নিজ ছেলে ছাড়া আর কেউ স্বীকার করলে হবে না। আর ওকে খেতে হবে পিছনের ডান দিকে থাবা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। এত বড় শাস্তির কথা শুনে সে তো গা বমি বমি করে উঠলো। যার পায়ে হাত জোর করে হাও হাও করে উঠলো। কেন, কি এমন শাস্তি? বলো কি, শিয়ালির মাংস সে যত দূর অসুচি হতে হয়। বাগদা দোহাই পেরে বললে যে আমাকে বলেছে দেওয়ালের লেজ খেতে বলো, সেও রাজি, কিন্তু শিয়ালের ঘাড়ের মাংস শেষকালে কি খেতে হলো? হলো বই কি? আচ্ছা দাদা মশাই, বাঘেরা তাহলে খুব ধার্মিক। ধার্মিক না হলে কি এত নিয়ম বাঁচিয়ে চলে? সেই জন্যই তো শিয়ালরা ওদের ভারী ভক্তি করে। মাঘের এটো প্রসাদ পেলে ওরা বর্তিয়ে যায়। মাঘের ত্রয়োদশীতে যদি মঙ্গলবার পড়ে তাহলে ভোর রাত্রিরে ঠিক 1.5 প্রহরতে পুরো বাঘের পা চেটে আসা ওদের ভারী পুণ্য কর্ম। কত শিয়াল প্রাণ দিয়েছে এই পুণ্যের জন্য। বাঘেরা যদি এতই ধার্মিক হবে তবে জীব হত্যা করে কাঁচা মাংস খায় কি করে? সে কি যে সে মাংস ও যে মন্ত্র করে শোধন করা। কি রকম মন্ত্র? ওদের সনাতন হালুম মন্ত্র। সেই মন্ত্র পড়ে ওরা তবে হত্যা করে। তাকে কি হত্যা বলে? যদি হালুম মন্ত্র বলতে ভুলে যায়? তাহলে বিনা মন্ত্রে যে জীবকে মারে পরজন্মে সেই জীব হয়ে জন্মায়। ওদের ভারী ভয়, মাঝে মানুষ হয়ে জন্মাতে হয়। কেন? ওরা বলে মানুষের সর্বাঙ্গ টাক পড়া, কি কুশ্রী। তারপরে ওই তো সামান্য একটা লেজ, তাও নেই মানুষের দেহে। পিঠের মাছি দাঁড়াবার জন্যই ওদের বিয়ে করতে হয়। পিঠের মাছি দাঁড়াবার জন্যই ওদের বিয়ে করতে হয়। আবার দেখো না, ওরা 2 পায়ে ভর দিয়ে খাড়া হয়ে সঙ্গের মতো চলে বলে আমরা হেসে মরি। আধুনিক বাঘেদের মধ্যে সবচাইতে জ্ঞানী শার্দুল দত্তরত্ন বলেন, জীব সৃষ্টির শেষের পালায় বিশ্বকর্মার মাল মশলা যখন সমস্তই কাবার হয়ে গেল, তখনই মানুষ গড়তে তার হঠাৎ শখ। তাই বেচারাদের পায়ে তলার জন্য থাবা দূরে থাক, কয়েক টুকরো খুঁড়ের জোগাড় করতে পারলেন না। তো করে তবে ওরা পায়ের লজ্জা নিবারণ করতে পারে। আর গায়ের লজ্জা থাকে কাপড়ে জড়িয়ে। মধ্য পৃথিবীর মধ্যে একমাত্র ওরাই হলো লজ্জিত জীব। এত লজ্জা জীবলোকে আর কোথাও নেই। এত লজ্জা জীবলোকে আর কোথাও নেই। এদের বলছে ভারী অহংকার, ভয়ঙ্কর। তাই তোরা এত করে জাত বাঁচিয়ে চলে। একবার জাতের দোহাই পেলে বাঘের খাওয়া বন্ধ করেছিল এক মানুষের মেয়ে। সেই নিয়ে আবার আমাদের সে একটা ছড়া বেঁধেছে। তোমার মতো সে আবার ছড়া বানাতে পারে নাকি? তার বিশ্বাস সে পারে, সে তো ধরো আর পুলিশ ডাকা যায় না। আচ্ছা শোনাও না। শোন, এক ছিল মোটা কেঁদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সঙ্গে। এক ছুটে পালালো বেহারা। বাঘ দেখে আপন চেহারা, গা গা করে ডেকে ওঠে রাগে। দেহ কেন ভরা কালো দাগে? ঢেকি ফেলে পুরো ধান ভাঙে। বাঘ এসে দাঁড়ালো সেখানে, ফুলিয়ে ভীষণ দুই গোপ বলে, চাই গ্লিসারিন সোপ। উটু বলে, ও কথাটা কি যে জন্মেও জানি না তা নিজে। ইংরেজি কিছু শিখিনি তো, যাতে আমি নিচু। বাঘ বলে, কথা বলো ছোট, নেই কি আমার চোখ দুটো? গায়ে কিসের দাগ হলো লোক? না মাখিলে গ্লিসারিন সোপ? উটু বলে, আমি কালো কৃষ্টি,
কখনো মাখিনি ও জিনিসটি। কথা শুনে পায় মোর হাসি, ওই মেম সাহেবের মাসি। বাঘ বলে, নেই তোর লজ্জা, খাবো তোর হাড় বাস মজ্জা। কুটু বলে, ছি ছি ওরে বাপ, মুখেও আনিলে হবে পাপ। জানো নাকি আমি অস্পৃশ্য, মহাত্মা গান্ধীজির শিষ্য। আমার মাংস যদি খাও জাত যাবে, জানো নাকি তাও। পায়ে ধরি করিও না রাগ। ছুটলে বলো না। আরে ছিছি, আরে রাম রাম, বাঘরা পাড়ায় বদনাম রটে যাবে। ঘরে মেয়ের ঠাসা, ঘুচে যাবে বিবাহের আশা, দেবী বাঘা চণ্ডীর কোপে। কাজ নেই গ্লিসারিন সোপে।